জেনেসিস আমরা আগে বলছিলাম এভাস্কুলার নেক্রোসিস যাহা অস্টিওনেক্রোসিসও তাহা। তাহলে আমরা যদি প্রশ্ন যদি আসে এটা যদি না আসে শুধু এটা যদি থাকে তাও আমরা মনে বুঝে নিতে হবে যে এটা এভাস্কুলার নেক্রোসিস, খেয়াল থাকে যেন। অলসো নন অফ দ্য অ্যাসেপ্টিক নেক্রোসিস। অ্যাসেপ্টিক কেন বলা হয়েছে এখানে, যে এই যে শোল্ডার জয়েন্টের যে আর্থাইটিস নেক্রোসিস যেটা হইলো সেটার মধ্যে কোনো ইনফেকশন নাই, সেটা ইনফেক্টিভ অর্গানিজম এখানে দায়ী থাকবে না। আচ্ছা, আমরা এর আগে একবার পড়ছিলাম নেক্রোসিস অ্যাপোপ্টোসিসের পার্থক্য। গতকালকে আমরা বলছিলাম যে গত ক্লাসে যে অ্যাপোপ্টোসিস হচ্ছে বডির একটা নর্মাল ফিজিওলজিক্যাল একটা প্রসেস, যেখানে প্রত্যেকটা সেল একটা নির্দিষ্ট সময় পর পর মারা যায় এবং নিজে নিজে আত্মহত্যা করে। এটা বডির একটা নর্মাল একটা কন্ডিশন, এবং সেখানে যে ঘটনাগুলি ঘটে কোনো ইনফ্লামেশন হয় না, আমরা বুঝতে পারি না। আমাদের প্রতি মুহূর্তে আমাদের বডিতে অসংখ্য অ্যাপোপ্টোসিস সেলের মধ্যে অ্যাপোপ্টোসিস হচ্ছে, আমরা সেটা জানি না, বুঝি না, বা আমাদের ওরকমভাবে আমাদের আসে না। তো এটা হচ্ছে এই অ্যাপোপ্টোসিসের বৈশিষ্ট্য হলো সেলটা কী হবে, আস্তে আস্তে এটা ছোট হয়ে আসবে, পরে ইনফ্লামেটরি প্যাকেজ হয়ে যাবে, পরে আস্তে আস্তে সেলটা ডেড হয়ে যাবে। এটা এই ঘটনাগুলি ঘটবে, এবং এটা একটা অ্যাক্টিভ প্রসেস। এটা হচ্ছে অ্যাক্টিভ, নিজে নিজে ঘটে। আর নেক্রোসিস নিজে নিজে ঘটে না, বডির কোনো বাইরের কোনো অর্গানিজম বা বাইরের কোনো অবস্ট্রাকশন, বাইরের কোনোভাবে ব্লাড সার্কুলেশনের ব্যাহত হয়ে বা কোনোভাবে ইনফেকশন হয়ে কোনো ইরিভার্সিবল সেলের যে অক্সিজেন ব্যাহত হয়ে একটা সেলের মধ্যে তার নর্মাল যে হোমোস্টেসিস ব্যাহত হয়, তখন সেই সেলটা আস্তে আস্তে মারা যায়, এবং সেই প্রসেসটা একটা প্যাসিভ প্রসেস। এখানে সেলটা আস্তে আস্তে ছোটো হয়ে বড় হয়, সেলটা বড় হয়, ছোটো সেল থেকে বড় হয়, ইনফ্লামেশন হয়। সারাউন্ডিং যে সেলটা মারা যায় তার পার্শ্বস্থ সেল, তার ওই জায়গাতে পেন, তারপরে সোয়েলিং, বিভিন্ন রকম ইনফ্লামেটরি প্রসেস আমরা দেখতে পাই। আমরা একটা সময় সেলটা মারা যায়। যদি একটা সময় যদি সেই সেলটা যদি যথাযথভাবে আবার পুনরায় যদি অক্সিজেন পায় তাহলে সেলটা বেঁচে যায়, আর পুনরায় যদি অক্সিজেন না পায় তাহলে সেলটা মারা যায়। আচ্ছা, এবার আসো আমাদের হোয়াট ইজ এভাস্কুলার নেক্রোসিস। আমরা গত ক্লাসে পড়ছি এভাস্কুলার নেক্রোসিস ইজ এ ডিজিজ দ্যাট রেজাল্ট ফ্রম দ্য টেম্পোরারি অর পার্মানেন্ট লস অফ দ্য ব্লাড সাপ্লাই টু দ্য বোন। বলতেছে যে আমাদের বোনসের মধ্যে কোনোভাবে যদি কোনোভাবে টেম্পোরারি অথবা পার্মানেন্ট যদি ব্লাড সার্কুলেশন যদি সাপ্লাই ব্যাহত হয়, তবে সেটাকে আমরা বলতেছি অস্টিও নেক্রোসিস অর এভাস্কুলার নেক্রোসিস। When blood supply is cut off, a bone tissue die and the bone collapse. এবং একটা সময় বোনটা কি হয়, কলাপস হয়ে যায়, ছোট হয়ে আসে। অ্যালকোহল একটা গুরুত্বপূর্ণ কারণ, আর একটা হলো এই সিকেল সেল অ্যানিমিয়া। এই দুইটা খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ। আর এখানে আরেকটা হলো আমাদের স্টেরয়েড। এই তিনটা কারণ হচ্ছে মেইন কারণ। এই তিনটা কারণ আমাদের বলতেই হবে। আমাদের ভাইবা বলে তিনটা কারণ, স্টেরয়েড বলতে হবে, অ্যালকোহল বলতে হবে, এবং সিকেল সেল অ্যানিমিয়া বলতে হবে। আসলে সিকেল সেল অ্যানিমিয়া বলতে কি বোঝায়, কিন্তু এই আরবিসিটা কাঁচি, আমাদের ঘাস কাটে কাঁচি, দেখছো না ঘাস কাটে, আরবিসির শেপটা কাঁচির মতো হয়, এবং এই কাঁচির মতো হওয়ার কারণে ব্লাড ভেসেলে যখন এই আরবিসিগুলো কাঁচির মতো আরবিসিগুলো যায়, তখন তার নর্মাল সার্কুলেশন ব্যাহত হয়। একটা জায়গায় যথাযথ ব্লাডটা তখন যেতে পারে না। আরবিসি যেতে না পারা মানে অক্সিজেন যেতে না পারা, অক্সিজেন যেতে না পারা মানে সেলটা আস্তে আস্তে মারা যাওয়া বা সেল ডেথ হয়ে যাওয়া, এই কথাই বলছি। তাহলে ওই যে কোনো কারণ হলে এটা কনজেনিটাল জেনেটিক একটা ফ্যাক্টর, সম্ভবত এটা রক্তের একটা হেমাটোলজিক্যাল একটা ডিজিজ, যার মধ্যে আরবিসিটা সিকেল সেল কাঁচির মতো আকৃতি ধারণ করে, এবং এই কাঁচির মতো আকৃতি ধারণ করার কারণে কোনো কোনো সময় এই রোগ হইলে একটা পর্যায়ে এই অস্টিওনেক্রোসিস হতে পারে, আর অনেক অন্য রোগ হইতে পারে, তার একটা কারণ সিকেল সেল অ্যানিমিয়া। আচ্ছা, প্যাথোফিজিওলজি সম্পর্কে আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম osteonecrosis is the characterized by the typical pattern of cell death and complex process of the bone resorption and formation. আচ্ছা, কি বলতেছে যে the earliest pathological characteristic osteonecrosis of the hematopoietic cells and adipocyte follow the interstitial marrow edema, মানে বোন ম্যারোটা ফুলে ওঠে। Osteocyte necrosis occur after approximately 2 to 3 hours of anoxia, মানে হলো ওই জায়গাতে একদম 2 থেকে 3 ঘন্টা যদি রক্ত না যায়, এবং পরবর্তী সময় বিভিন্ন রকম 72 ঘন্টা বা 24 থেকে 72 ঘন্টা যদি অক্সিজেন না যায়, তাহলে আস্তে আস্তে সেলটা মারা যায়। আমরা একটু পরে ক্লিয়ার হবো, এটা আস্তে আস্তে পরে বোঝা যাবে। যে আমরা বলতেছিলাম যে বোনসের মধ্যে এই যে ছিদ্রগুলো বোটা ফুলে গেছে, হ্যাঁ, এটাকে বলতেছে যে ল্যাকুনার ইডিমা। এটাকে কি বলা হয়? ল্যাকুনার ইডিমা। ল্যাকুনার কি জিনিস? আমরা বলছিলাম যে আমাদের সেলের গঠনে একটা, আমরা বলছিলাম না যে একটা কম্প্যাক্ট বোন, একটা বোন দুই রকম, বোনের দুইটা ক্রস সেকশন করলে ভিতরে আমরা হলুদ যে আবরণ পাবো সেটা হচ্ছে বোন
বোন ম্যারো বা স্পঞ্জি বোন, আর যেটা শক্ত সেটা হচ্ছে কম্প্যাক্ট বোন। সে কম্প্যাক্ট বোনের মধ্যে সে কম্প্যাক্ট বোন যদি অক্সিজেন ব্লাড যদি না যায় তাহলে একটা সময় এই ল্যাকুনাগুলো ফুলে ওঠে। এই যে ফুলে উঠতেছে, এটা ফুলে উঠতেছে, এবং এইটাই ফুলে উঠতেছে কেন? কারণ ব্লাড সাপ্লাই না থাকার কারণে অ্যাভাস্কুলার নেক্রোসিস হবে, তার একটা পর্যায়ে ফুলে যায়। সেগুলো আমরা একটু আগে যে দেখলাম এগুলো ফুলে ওঠে। কেন ফুলে ওঠে? যে ব্লাড ভেসেল মাধ্যমে ব্লাড ঠিক মতো যায় না যাওয়ার কারণে ওই যে একটা কি হয়, একটা সেলের যে নেক্রোসিসের একটা প্রসেস হয়, সেই নেক্রোসিস প্রসেসের কারণে সেলটা ফুলে ওঠে। সেলের কোন সেলুলার কমপ্লেক্স বোনের ল্যাকুনার জায়গাটা তো ফুলে ওঠে। আচ্ছা, কেন ফুলে উঠতে আমরা একটু বললাম যে আমরা জানি যে নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিস পার্থক্য কি। আমরা বললাম অ্যাপোপ্টোসিসে সেল ফুলে না, নেক্রোসিস সেল ফুলে। অ্যাপোপ্টোসিস সেল ছোট হয়, নেক্রোসিস সেল ফুলে ওঠে। কেন ফুলে ওঠে? কারণ যখন এই জায়গা দিয়ে আমরা যদি নেক্রোসিসের আমরা প্যাথোলজি যদি জানি তাহলে আমরা দেখব যে কোনো কারণে এই ব্লাড ভেসেল দিয়ে ব্লাড এই জায়গায় যাচ্ছে না। কেন যাচ্ছে না? অনেক কারণ। সেই কারণটা আমরা জানি যে স্টেরয়েড হইতে পারে, ট্রমা হইতে পারে, সিকেল সেল অ্যানিমিয়া হইতে পারে, অ্যালকোহল হইতে পারে, নানা কারণে। কারণটা আলাদা আলোচ্য বিষয়। এই যদি না যায় তখন ওই জায়গাটাতে একটা ইনফ্লামেশনের সেল আসবে, সাইটোকাইন আসবে, তারপর বিভিন্ন রকম লিকোসাইট আসবে, ইন্টারলিকুটেন আসবে। এগুলো আইসা এই জায়গাটাতে সেই সেনাবাহিনী আসবে, আইসা এটা রক্ষা করতে চাবে। ওদের তুমি তো এখানে তোমার তো অক্সিজেন যাচ্ছে, তুমি মারা যাবা, দেখি কী করা যায় তোমার জন্য। এই যে সমস্ত কিছু আসার পর চেষ্টা করবে এই জায়গাটা বাঁচানোর জন্য। আমাদের একটা নর্মাল প্রোটেকটিভ মেকানিজম, সেই প্রোটেকটিভ মেকানিজম আমাদের সুস্থ হওয়ার জন্য চেষ্টা করবে, পারবে না। একটা পর্যায়ে ওই যে বললাম 72 ঘন্টা পরেও যদি অক্সিজেনটা না যায় তাহলে সেই সেলটা মারা যাবে। আর যদি 72 ঘন্টার মধ্যে যদি কোনোভাবে আবার এই সমস্যাটা আমরা দূর করে আনতে পারি তাহলে সেটা মারা যাবে না। যদি মারা যায় তাহলে ইরিভার্সিবল সেল ইনজুরি, যেটা হয়ে গেল, নেক্রোসিস হয়ে গেল। আর যদি আমরা এই 72 ঘন্টার মধ্যে যদি ফ্যাক্টরটা উঠায় নিয়ে আসি, ব্লাডটা যদি চালু করে দিতে পারি তাহলে হবে রিভার্সিবল সেল ইনজুরি। এই কথার কথা কোনো জায়গায় একটা রোডটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হওয়ার পরে সঙ্গে সঙ্গে ওই জায়গায় ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গেল। আবার সঙ্গে সঙ্গে যদি আমরা ওটিতে নিতে পারি এবং ওই জায়গায় যদি ব্লাড সার্কুলেশন ইনটেক করতে পারি, দিতে পারি, তাহলে রিভার্সিবল সেল ইনজুরি। আর যদি আনতে যদি দিতে হবে 7 দিন লাগে গেলো রাস্তাঘাটে যানজট কোনো কারণে, তাহলে সেলটা ইরিভার্সিবল সেল ইনজুরি হয়ে যাবে, মারা যাবে, শেষ। এটা বাঁচানোর কোনো রাস্তা থাকবে না। এটাই হচ্ছে রিভার্সিবল সেল ইনজুরি। রিভার্সিবল সেল ইনজুরি, ইনভার্সিবল সেল ইনজুরি, ইভার রিভার্সিবল সেল ইনজুরি, দ্যাট মিনস হচ্ছে নেক্রোসিস। রিভার্সিবল সেল ইনজুরি হলে আবার নর্মাল সেল, আবার নর্মাল হেলদি সেল। তাহলে এখানে আমরা ল্যাকুনার চিনলাম, এই স্লাইড দিয়ে আমরা বুঝতে চাইলাম ল্যাকুনার কোনটা। এই কম্প্যাক্ট বোনেরই একটা অংশ নাম হলো ল্যাকুনা, যেটা এখানে দেখা যাচ্ছে। এইটাকে ক্রস সেকশন করে আমরা এটা দেখতেছি, এরকম আর ক্রস সেকশন এইটা। ল্যাকুনা একটা অংশ কার? লং বোনের। আমরা বুঝছিলাম যে একটা লং বোনের ব্লাড সার্কুলেশন যায়, ব্লাড সার্কুলেশন কোন প্রসেসে হয়? হ্যাভারসন সিস্টেমে পায়। সেই হ্যাভারসন সিস্টেমের মধ্যে একটা পার্টই হচ্ছে এই, বা বোনসের একটি পার্ট হচ্ছে ল্যাকুনা। হ্যাভারসন সিস্টেমের মাধ্যমে ব্লাড ওই জায়গায় যায়। এখানে আরেকটু ভালো করে বোঝানো হয়েছে যে কিভাবে আমাদের এই সেলগুলো, যদি এটা হেড হয়, এটা নেক হয়, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স বোন। আমরা বললাম যে বোনসের সার্কুলেশন ব্যাহত হচ্ছে। আবার ফিডব্যাক আবার একটু সামারি করতেছি, বোনসের ব্লাড সার্কুলেশন ব্যাহত হচ্ছে। যখন ওই জায়গায় ব্যাহত হবে ওই জায়গাতে তখন একটা ইনফ্লামেশন হবে এবং প্রথমে রিভার্সিবল সেল ইনজুরি হবে। সেই রিভার্সিবল সেল ইনজুরি যদি অব্যাহতভাবে ব্লাড সার্কুলেশন বন্ধ না চলে বা না আসে, তখন সেটা হবে ইরিভার্সিবল সেল ইনজুরি। আর ইরিভার্সিবল সেল ইনজুরি হলেই আমরা বলবো সেটা নেক্রোসিস। আর নেক্রোসিস যেহেতু এটা বোনসের মধ্যেই হচ্ছে, তাই আমরা বলতেছি এভাস্কুলার নেক্রোসিস অর অস্টিওনেক্রোসিস। একটা টিস্যুর মধ্যে, একটা নর্মাল মাসেলের মধ্যে যদি আমাদের নেক্রোসিস হয় তাহলে সেটাকে আমরা অস্টিওনেক্রোসিস বলবো না। অস্টিও মানে হলো বোনস। যদি অস্টিওনেক্রোসিস বলতে হয় তাহলে বোনসই মিন করবে, আর নর্মাল অন্য কোনো ক্ষেত্রে অন্য টার্ম আছে, অন্য কথাবার্তা আসবে। এখানে আমরা কি বলতেছি? অস্টিওনেক্রোসিস। কেন ব্লাড যাচ্ছে না? কেন যায় না তার কারণ অনেক। ওই যেটাকে বললাম তোমার এই লিভারের সমস্যা, তারপরে রক্তের সমস্যা,
তারপরে সিকেল সেল অ্যানিমিয়া, স্টেরয়েড, অ্যালকোহল, ফ্র্যাকচার, ট্রমা, আরও আছে। এগুলো কজ, ঘটনা কি, ব্লাড যাচ্ছে না, না গেলে কি হচ্ছে, রিভার্সিবল সেলুন হচ্ছে। রিভার্সিবল সেলুন দিলে কি হচ্ছে, এই অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, রিমডেলিং, রিজপশন, এগুলির মধ্যে সফল হচ্ছে। বডি চেষ্টা করবে এটাকে কভার করার জন্য, কিন্তু পারবে না, বিধায় অস্টিওনেক্রোসিস হবে। পারলে তো আর অস্টিওনেক্রোসিস হবে না, তখন বোনস এটা অ্যাপোপ্টোসিসে ভালো হয়ে যাবে। বেসিক কথা কি, বেসিক কথা হচ্ছে ওল্ড সেল কি হবে, রিজপশন হবে। বোনসের বডিতে আমাদের ওল্ড সেল কি হয়, রিজপশন হয়। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আর এই ওল্ড সেল রিজপশন হবে, এটাই নর্মাল। এবং আমাদের অস্টিওসাইট যেখানে রিজপশন হবে, তারপরেই আমাদের অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, নতুন সেল ফর্মেশন হবে। এটা বডি নর্মাল একটা মেকানিজম, এই কথাটা আমাদের মাথায় থাকতে হবে। এবার আসি, হোয়াট আর দ্য সিমটম অফ এভাসকুলার নেক্রোসিস। কি কি সিমটম দেখলে আমরা বুঝবো যে শোল্ডার জয়েন্টে আমাদের এভাসকুলার নেক্রোসিস হয়েছে। এক নম্বর হচ্ছে ফলোইং। The following are the most common symptom avascular necrosis. However, কি কি কমন সিমটম, অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ যেটা পাওয়া যাবে, সেগুলি কি? পারসন মে এক্সপিরিয়েন্স সিমটম ডিফারেন্স, সিমটম মে ইনক্লুড। এই সিমটমটা আবার ম্যান টু ম্যান ভ্যারি করতে পারে। সিমটমটা আবার অ্যাকর্ডিং টু পারসন কি করতে পারে, কম বেশি হইতে পারে। তারপরে যেগুলি পাবোই সেটা হচ্ছে মিনিমাম আর্লি জয়েন্ট পেন। একটা হাতে শোল্ডারে পেন থাকবে, সে পেনটা আগের থেকেই যখন এটা তৈরি হবে তখন আমরা আর্লি একটা পেন পাবো আমরা, এবং সেটা খুব তীব্র হবে না। একটা ফ্রোজেন শোল্ডারের পেন যখন আমাদের প্রি ফ্রোজেন, প্রি স্টিফনেস বা স্টিফনেস, এই যে জায়গাগুলিতে আমাদের যখন প্রবলেম থাকবে তখন পেন কিন্তু সারাক্ষণ থাকবে, তারপর পেনটা নাইট পেন হবে। আর এখানে বলতেছে যে মিনিমাল পেন, আর্লি পেন হবে। আর্লি পেন আরেকটা লোকে পাইছি কোথায়, রোটেটর টেন্ডিনোপ্যাথিতে। কোথায় পাইছি আমরা, সেখানেও আমাদের আর্লি পেন ছিল, মিনিমাম পেন ছিল, তীব্র পেন পাবো না। সেখানে আরেকটা কী পাবো, উইকনেস পাবো। রোটেটর কাপের টেন্ডিনোপ্যাথিতে আমরা পাবো হালকা ব্যথা পাবো এবং উইকনেস পাবো। টেন্ডিনাইটিসের অ্যাকুট টেন্ডিনাইটিস আরও তীব্র হবে, আর এখানেও সেই পেন হবে। তার দুইটা পেনের পার্থক্য কোথায় আমরা পরে দেখব। ইনক্রিজ জয়েন্ট পেন অ্যাজ বোন অ্যান্ড জয়েন্ট বিগিন টু কলাপস। এই যে বোনসটা যখন পেন হবে, একটা সময় বোনসটা কলাপস হয়ে যাবে। কলাপস কেন হবে, কারণ ওই বোনসটা যখন নেক্রোসিস হয়ে যাবে তখন সেই বোনসটা একটু হালকা আস্তে আস্তে ছোট হয়ে আসবে। এটা বডির একটা নর্মাল ব্যাপার স্বভাব। যেমন দেখা গেলো একটা অনেক বড় একটা বোনস, তাই না? সাপোজ 5 4 3 2 1, এই জায়গাটা কমন একটা প্রবলেম হলো আমাদের টিবি। এটাকে বলে পর্স ডিজিজ। ভার্টিব্রাতে যদি টিবি রোগ হয় তাহলে পর্স ডিজিজ বলে। এখন কমন সাইট হচ্ছে T12, থোরাক্সের 12, এটা কমন একটি সাইট অফ বোন টিবি। বোন টিবি যদি হয়, এই বোনসটা যখন ইনফেকশন হবে এবং একটা পর্যায়ে এটা অনেক কি হবে, ইনফেকশন হয়ে এটা সেপটিক নেক্রোসিস হবে। এটা কি হবে, সেপটিক নেক্রোসিস। এই সেপটিক নেক্রোসিসের কিন্তু আমরা বলতেছি না ভাস্কুলার নেক্রোসিস বলছি না, সেখানে সেপটিক নেক্রোসিস বলবো আমরা। সেখানে এভিয়ান ওইভাবে আমরা কিন্তু আমরা বলি না, আমরা কি বলি, পলস ডিজিজ বলি এবং সেপটিক নেক্রোসিস বলি। সেই সেপটিক বা ইনফেকশন কার দ্বারা হইলো, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। কার দ্বারা হইছে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দ্বারা হইছে। এখন যখন এটা হবে তখন এই বংশটা ন্যাচারালি এতটুকু হয়ে যাবে, এতটুকু থেকে এতটুকু হয়ে যাবে, কলাপস হয়ে গেল। কেন কলাপস হলো, এই যে ব্লাড সার্কুলেশন না থেকে নেক্রোসিস হয়ে বোনসের মধ্যে কোনো হেলদি কিছু নাই, বোনটা ছোট হয়ে গেল। এই কথাটা বলছে যে এইটা বোনসটা পেন হবে, একটা পর্যায়ে বোনটা কলাপস হবে। লিমিটেড অর্গান, লিমিটেড রেঞ্জ অফ মোশন ডিউ টু দ্য পেন, এবং ব্যথার কারণে এই পেশেন্টটা পুরোপুরি রেঞ্জ অফ মোশন তুলতে পারবে না, অল্প অল্প তুলবে। তাহলে এখানে রেঞ্জ অফ মোশন আমরা পেলাম, বোনসটা কলাপস হইলো। কলাপস থেকে আমরা বাইরে থেকে বুঝবো না, তবে বোনসটা কলাপস হবে, হেডের মধ্যেই হবে। তো এখন ওই হেডের মধ্যে হলে বাইরে থেকে তো আমরা বুঝবো না, আমরা দেখবো পেন এবং রেঞ্জ অফ মোশন এটা কমে গেল। তাহলে এটা তো কমলো, ফ্রোজেন শোল্ডারে কমবে, তারপরে আমাদের টেন্ডনোপ্যাথি কমবে, তিনটাতে কমবে। এবার আসি পার্থক্য হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এটা টেবিল করতে হবে সবার, প্রশ্ন আসবে এবং প্রশ্ন আসার সময় খুব বেশি। তিনটা পেন আমাদের করে ফেলতে হবে টেবিল, শোল্ডার, টেন্ডনোপ্যাথি আর হলো এভিএন সিমটম। তিনটার মধ্যে বলতে হবে। এভিএনে এই ফ্রোজেন শোল্ডারে পেন তীব্র, যদি খুব তীব্র দিয়ে থাকে তাহলে আমরা বুঝবো সেটা আর্লি প্রি ফ্রোজেন স্টেজে আছে। আর যদি দেখা যায় যে সেই পেনটা রাত্রেবেলায় হচ্ছে
তাহলে বুঝবো যে প্রায় ফ্রোজেনের দিকে চলে গেছে। যদি দেখে পেইন নাই, আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে, তাহলে সেটা বুঝবো আমরা থ্রোয়িং স্টেজে আছে, এই দিকে আমরা বুঝবো থ্রোয়িং। যদি দেখি আমরা টেন্ডিনোপ্যাথি, সেটা পেইন থাকবে এবং উইকনেস থাকবে, এবং এখানে পেইন থাকবে কিন্তু উইকনেস ওই পর্যায়ে থাকবে না। কেন থাকবে না? কোথায়? এই নেক্রোসিস, কারণ এখানে মাসেলের কোনো ইনভলভমেন্ট নাই। আর টেন্ডনোপ্যাথিতে আমরা বলছি ডাইরেক্ট মাসেল ইনভলভ। কেন ডাইরেক্ট? কারণ টেন্ডন কার? মাসেল। এখানে মাসেলের কোনো ফাংশন নেই, এখানে বোনসের ফাংশন। তাহলে বোনস এখানে কি হচ্ছে, তোমার ছোট হয়ে আছে, কলাপস হয়েছে, এবং এই কারণে, এই ব্যথার কারণে তার রেঞ্জ অফ মোশন কমবে, কিন্তু এখানে তার উইকনেস অত থাকবে না। তাহলে উইকনেস, মাসেল গ্রেডিং করে আমরা দুটা পার্থক্য করবো। আমি যদি বলি যে হাতটা উপরে তুলেন, এখন আমি জোরে চাপ দিলাম, সে তুলতে পারতেছে, তার স্ট্রেংথ ভালো, গ্রেড 5, তখন আমি এটাকে পার, এটা হচ্ছে আমাদের যেতে হবে এভিএনে যেতে হবে। এটা টেন্ডনোপ্যাথি না, কারণ আমরা জানি টেন্ডনোপ্যাথি আমাদের লক্ষণ কি ছিল? উইকনেস থাকে, উইকনেস পাবো না। ক্লিয়ার না? আমরা এই দুইটা দেখে আমরা বুঝতে পারবো। আর ফ্রোজেন তো আরো স্পেসিফিক, ওই কথাতে আসবেই। The symptom of the vascular necrosis may look like other medical condition or bone problem. Always talk with your healthcare provider for a diagnosis. বলতেছে যে অনেক রোগের সাথে এটা অনেক ওভারল্যাপ করে, প্রায় কাছাকাছি কন্ডিশন থাকে। সেই কন্ডিশনগুলো একজন ফিজিশিয়ান, ফিজিওথেরাপিস্ট এগুলো ওভারকাম করে, অ্যানালাইসিস করে, তাও সে ডায়াগনোসিসটা করবে। দ্য হিউমারাল হেড ব্লাড সাপ্লাই, আমাদের এখন আমরা কি বলবো? আমরা ব্লাড সাপ্লাই যাব। কথাই হচ্ছে ব্লাড সাপ্লাই নিয়ে, ব্লাড ভেসেলের প্রবলেম নিয়ে। অর্থাৎ ব্লাড সাপ্লাইটা আমরা যদি না জানি, তাহলে তো আমাদের আসলে আসতেছে না। আমরা পড়তেছি এভাসকুলার নেক্রোসিস অফ দ্য হিউমারাস বা শোল্ডার জয়েন্ট। বেসিক্যালি হিউমারাস কথাটাই আমাদের আসতেছে। আর একটা কমন সাইট হচ্ছে আমাদের হিপ, আর এখানে হলো দ্বিতীয় কমন সাইট, এটা মোস্ট কমন সাইট না, বহুত কমন সাইট হলো হিপ। ব্লাড সাপ্লাইটা আমরা যদি না জানি, তাহলে তো আমাদের আসলে আসতেছে না। আমরা পড়তেছি এভাসকুলার নেক্রোসিস অফ দ্য হিউমারাস বা শোল্ডার জয়েন্ট। বেসিক্যালি হিউমারাস কথাটাই আমাদের আসতেছে। আর একটা কমন সাইট হচ্ছে আমাদের হিপ, আর এখানে হলো দ্বিতীয় কমন সাইট, এটা মোস্ট কমন সাইট না, বহুত কমন সাইট হলো হিপ। তাহলে আমাদের হিউমারাসের ব্লাড সাপ্লাইটা কি, আমাদের সেটা আমাদের জানতে হবে। হিউমারাল আর্টারি, পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমারাল আর্টারি। The main course of blood to the source. The main source of the blood to the humeral head. The anterior circumflex humeral artery, anterolateral branch passes laterally to the long head of the bicep and form the arcuate artery. The arcuate artery enters the humeral head in the intertubercular groove and perfuse the interepiphysis. আচ্ছা, আমাদের আরেকটা কথা আমাদের বুঝতে হবে, এইটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ডায়াফাইসিস, এটা হচ্ছে ইপিফাইসিস। আচ্ছা, আপার এন্ড, এটা লোয়ার এন্ড। আরেকটা হলো ইপিফাইশিয়াল প্লেট, ঠিক আছে? তাহলে মেটাফাইসিস কাকে বলে? ইপিফাইসিস, ডায়াফাইসিস, ইপিফাইশিয়াল প্লেট। খুব সম্ভব এই ইপিফাইশিয়াল প্লেট এবং ডায়াফাইসিস মাঝখানে এই জায়গাটা জানবো, দেখি পরবর্তী। আমাদের তাহলে এই কথাটা মনে রাখি যে আমাদের দুইটা শব্দ আসছে, একটা আর্কুয়েট আর্টারি, একটা আছে অ্যান্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি, একটা টার্ম আসছে পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি। কয়টা আসছে আশাকিব? তিনটা। অ্যান্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি, পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি এন্ড আর্কুয়েট আর্টারি। তিনটা টার্ম আসছে, তিনটা আর্টারি আমরা দেখে আসি আগে। তাহলে এখানে আমরা দেখি যে এই যে আর্কুয়েট আর্টারি, এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি, এটা হচ্ছে আমাদের অ্যাক্সিলারি আর্টারি, এটা হচ্ছে পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি। আর অ্যাক্সিলারি আর্টারি কার ব্রাঞ্চ সেটা আমরা পরিবার জানলাম, সম্ভবত এটা ব্রাকিওসেফালিক আর্টারি ব্রাঞ্চ সম্ভবত, সে পরবর্তী নিচে নেমে আসছে। ওইটা আমাদের ওই অত দূর মধ্যে যাওয়া দরকার নাই, কিন্তু আমরা জানি এটা হচ্ছে
এই অ্যাওর্টারই একটা ব্রাঞ্চ। অ্যাওর্টা থেকে আরো ভাই আস্তে 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 এই পর্যন্ত আসছে। অ্যাক্সিলা হচ্ছে এটা, সেই অ্যাক্সিলা থেকে একটা ব্রাঞ্চ, আর নাম হলো অ্যাক্সিলারি আর্টারি। তাহলে অ্যাক্সিলারি আর্টারিতে দুইটা ব্রাঞ্চ আছে, একটা অ্যাক্টরিস সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি, আর একটা আছে পোস্টেরিয়র সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি। দুইটা আর্টারি পেয়ে গেলাম। এই অ্যান্টেরিয়র সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারির সামনে দিয়ে এসে লেটারালি, এখান থেকে লেটারালি যাচ্ছে, কথাটা বলছে আগের স্লাইড পাইছি আমরা, বলছে লেটারালি, সে লেটারালি গেছে। এটা হচ্ছে এখান থেকে, এটা হলো মিড লাইন, এখান থেকে যেটা লেটারালি যাবে টু দ্য অ্যাওয়ে টু দ্য বডি, মিড লাইন থেকে অ্যাওয়ে টু দ্য বডি যা যাবে সবগুলি লেটারাল, আর টুয়ার্ডস দ্য মিড লাইন এটা হচ্ছে মিডিয়ালি। যে স্ট্রাকচার মিড লাইন থেকে দূরে যাবে সেটা হচ্ছে লেটারালি, যে স্ট্রাকচার দূর থেকে টুয়ার্ডস দ্য মিড লাইন সেটা হচ্ছে মিডিয়ালি। বেসিক কথাবার্তা এগুলো আমাদের একদম সরে সরে ক খ গ, এটা আমরা সবাই জানি। তাহলে বলতেছে যে এই যে লেটারালি যে ব্রাঞ্চটা যাচ্ছে অ্যান্টেরিয়র সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি, সেটার একটা ব্রাঞ্চ আমাদের বাইসেপ টেন্ডনের ভিতর দিয়ে ঢুকে গিয়ে আমাদের কোথায় ঢুকছে, আমাদের এই বিসিবুলার গ্রুপ দিয়ে ঢুকে আমাদের হেডের দিকে গেছে, সেটার নাম হচ্ছে আর্কুয়েট আর্টারি। সেটার নাম কি? আর্কুয়েট আর্টারি। তাহলে এই আর্টারিগুলো আমরা দেখলাম, তাই তো, আমরা ভিডিও দেখতেছি। এই আর্টারিতে যদি কোনো কারণে অবস্ট্রাকশন হয়, ব্লাড যদি না যায়, তাহলে এই জায়গাটা ব্লাড পাবে না, তাই এই জায়গাটাতে মরে যাবে, পচে যাবে, ইনফেকশন হবে, এই নেক্রোসিস হবে। আর এই রোগটাকে আমরা বলতেছি এভাস্কুলার নেক্রোসিস অফ দ্য শোল্ডার জয়েন্ট অর অস্টিও নেক্রোসিস অফ দ্য শোল্ডার জয়েন্ট। কথাবার্তা কিন্তু এইটাই। এটা বলতেছি যে অ্যাক্সিলারি আর্টারি কার ব্রাঞ্চ? আমার ধারণা এটা হচ্ছে ব্রাকিওসেফালিক আর্টারি একটা ব্রাঞ্চ, আমার ধারণা ভুল হইতে পারে। সেই ব্রাকিওসেফালিক আর্টারি আরো নামতে নামতে হয়েছে অ্যাক্সিলারি আর্টারি। সেই অ্যাক্সিলারি আর্টারি থেকে দুইটা ব্রাঞ্চ আমাদের এখন আলোচ্য বিষয় হচ্ছে দুইটা, একটা হলো অ্যান্টেরোসেফালিক আর্টারি, পিছন দিয়া, আরেকটা হচ্ছে পিছন দিয়া গেছে, সেটা হচ্ছে পোস্টেরিয়র সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি, আর যেটা সামনের দিকে আসছে সেটা অ্যান্টেরিয়র সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি। সেই অ্যান্টেরিয়র সার্কামফ্লেক্স আর্টে গিয়ে আবার একটা ব্রাঞ্চ হচ্ছে আর্কুয়েট আর্টারি। সেই আর্কুয়েট আর্টারি বিসিপিটাল গ্রুপ দিয়ে ভিতরে ঢুকে এই হেডকে সাপ্লাই দিচ্ছে, কারেন্ট সাপ্লাই হেডকে, হিউমারাস হেডকে সাপ্লাই দিচ্ছে। এখন এই তিনটা ব্রাঞ্চের সাথে কোন ব্রাঞ্চে যদি তার ব্লাড সার্কুলেশনের সমস্যা হয়, ট্রাফিক অ্যাক্সিডেন্ট হোক, যা বললাম, অ্যালকোহল হোক, স্টেরয়েড হোক, সিকেলসেলেমিয়া হোক, আদার্স কারণে যদি ব্লাড যদি সেখানে না যায়, তবে সেটা হচ্ছে কথা। এটা বলা হয়েছে। আসলে আবার পিছনে যাই, যেটা বলতেছিলাম আমরা, কি বলছে দ্য আর্কুয়েট আর্টারি। আচ্ছা, এখান থেকে আর পড়ি, ACH এ passes laterally, যে এই লেটারের কথা বললাম, laterally to the long head, কার? এই লং হেডের of the bicep, কার? বাইসেপ। একটা হচ্ছে লং হেড অফ দ্য বাইসেপ, একটা হলো শর্ট হেড, যেটা কোথায় লাগতেছে? সেটা লাগতেছে কোরাকয়েড প্রসেস। সেটা কোথায় লাগতেছে? কোরাকয়েড প্রসেস। কোরাকয়েড তিনটা রিলেশন, একটা হচ্ছে লং হেড অফ দ্য বাইসেপ, আর একটা হচ্ছে কোরাকোব্রাকিয়ালিস, আর একটা হচ্ছে টেরিস মাইনর। টেরিস মাইনর হলো টপ, শর্ট হেড অফ দ্য বাইসেপ হলো এক পাশে, আর এক পাশে হচ্ছে আমাদের কোরাকোব্রাকিয়ালিস। কোরাকোব্রাকিয়ালিস ওখান থেকে শুরু হয়ে ঠিক মিডিয়ালে লাগে। কোথায় ইনসারশন? কোথায়? ডেল্টয়েড টিউবারসিটি লেটারালি মিডিয়ালি কে লাগে? কোরাকোব্রাকিয়ালিস। কতটুকু এরিয়া? 5 সেন্টিমিটার। কতটুকু? 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার ইকুয়াল টু 2 ইঞ্চি। 2.4 সেন্টিমিটার ইকুয়াল টু 1 ইঞ্চি। তাহলে 5 সেন্টিমিটার ইকুয়াল টু প্রায় 2 ইঞ্চি থেকে একটু বেশি। এই জায়গাতে কে লাগে? কোরাকোব্রাকিয়ালিস। মিডল, একদম মিডল বর্ডারের মিডলে কার? ডেল্টয়েড টিউবারসিটি। ডেল্টয়েড টিউবারসিটি লেটারালি, কোরাকোব্রাকিয়ালিস মিডিয়ালি। এই কোরাকোব্রাকিয়ালিস এই জায়গায় লাগে 5 সেন্টিমিটার জুড়ে। ফাংশন কি? ফাংশন হচ্ছে মিডিয়াল রোটেশন। অর অ্যাডাকশন। লং হেড অফ দ্য বাইসেপ হচ্ছে কোথায়? এই জায়গায় লং হেড অফ দ্য বাইসেপ বিসিপিটাল গ্রুপ দিয়ে যায়, টেননটা যায়। সেটারই বলতেছে যে এখানে বাইসেপ ফর্ম দ্য আর্কুয়েট, ফর্ম লং হেড অফ দ্য বাইসেপ এন্ড ফর্ম দ্য আর্কুয়েট লিগামেন্ট। তাহলে লং হেড লেটারালি টু দ্য লং হেড অফ দ্য বাইসেপ। বলতেছে যে এইটাই, এই যে অ্যান্টেরিয়র সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি, এই লং হেডের বাইসেপের পাশ দিয়া যখন যায় তখন একটা ব্রাঞ্চ তৈরি হয় যার নাম হচ্ছে আর্কুয়েট আর্টারি। এর আগে কি ছিল? অ্যান্টেরিয়র সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি নাম ছিল এটা।
যখন সে বাইসেপ লং হেডের বাইসেপটা ক্রস করে তখন একটা ব্রাঞ্চ দেয়, সেই ব্রাঞ্চের নাম হচ্ছে আর্কুটার। In the posterior inferior aspect of the humeral head, some study have found that the posterior circumference humeral artery contribute to the interosseous network. আচ্ছা, interosseous network যে হয় এটা, other source of the blood to the humeral head include the artery of the rotator cuff via to the greater tuberosity, the interosseous in metaphyseal artery with the humeral shaft. ভালো করে নিয়ে আসছি, এই সেই চিত্রটা দেখা যাচ্ছে এটা। প্যাথোফিজিওলজি, ইন্টারাপশন মানে কি? বাধাগ্রস্ত হওয়া। ইন্টারাপশন মানে হলো ব্লাড ফ্লো টু দ্য বোন ম্যারো, মেডুলারি বোন এন্ড কর্টিক্যাল বোন নেক্রোসিস রেজাল্ট, পাথওয়ে টু নেক্রোসিস, ভাস্কুলার অক্লুশন, ডিরেক্ট ট্রমা, স্ট্রেস ফ্র্যাকচার, ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন, হাইপারকোগুলিটি স্টেট, প্রাইমারি সেল ডেথ, অ্যালকোহল স্প্রয়েড। খেয়াল করতে হবে যে ব্লাড ভেসেল কি হয়েছে, ব্লাড ভেসেল থেকে ব্লাড ভিতরে ঢুকতেছে না, ব্লাড ভেসেল অবস্ট্রাকশন হয়েছে। কেন? ভাস্কুলার অক্লুশন। ভাস্কুলার অক্লুশন কাকে বলে? ভাস্কুলার অক্লুশন হচ্ছে এটা একটা ব্লাড ভেসেল, এই জায়গায় আমি ধরো আমি একটা টিস্যু কি করলাম দিয়ে আমি দিলাম, তাহলে এই ব্লাড ভেসেলকে অক্লুশন করছে কি টিস্যু, তাহলে এই ব্লাড ভেসেলটা অক্লুশন হয়েছে, ব্লাড ভেসেলটা অক্লুশন হয়েছে, এটা একটা ব্লাড ভেসেল, এটা অক্লুশন হয়েছে। কে করছে? টিস্যু করছে। এটা বুঝলাম আমরা, তাই না? তারপরে ডিরেক্ট ট্রমা। আচ্ছা, ট্রমা দিয়েও হইতে পারে, এটা দিলাম আমি টিস্যু। এখন আসি ট্রমা কিভাবে হইতে পারে। ট্রমা ধরো একটা আঘাত লাগলো, এইটাই ধরো এই যে বললাম আমি একটু আগে অ্যান্টিসার্কুলেটর ট্রমা লাগলো, আঘাত লাগার পর এই জায়গায় ব্লাড ইনফ্লামেশন হবে, প্রচুর ব্লাড জমবে, চতুর্পাশে ব্লাড জমে 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 এই জায়গায় চাপ সৃষ্টি করবে, চাপ দিল একদম অক্লুশন। কি করলো? ট্রমার কারণে। এর আগে ছিল টিস্যু, আর এখন বাইরের থেকে অক্লুশন। ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ডাইরেক্ট ট্রমা অর স্ট্রেস ফ্র্যাকচার, ডাইরেক্ট ট্রমা অর স্ট্রেস ফ্র্যাকচার, ডাইরেক্ট ট্রমা অর স্ট্রেস ফ্র্যাকচার। স্ট্রেস ফ্র্যাকচার সম্ভবত ধরো এই জায়গায় একটা গ্রেটার টিউবারসিটিস কি আছে, এটা থাকি, এই তিনটা মাসেল, কোন তিনটা মাসেল? সুপ্রাস্পিরেটাস, ইনফ্রাস্পিরেটাস, টেরিস মাইনর। এই তিনটা মাসেল এত জোরে টান দিয়ে এই তিনটা এই হাতটারে ঠস করে উঠায় ফেলাইলো, এটা দিয়ে করে উঠে গেল, সেটা ফাঁকা গেল। তাহলে ফ্র্যাকচার হলো গ্রেটার টিউবারসিটিতে। কোথায় হচ্ছে? কি ফ্র্যাকচার? স্ট্রেস। কার স্ট্রেস? ওই মাসেলের স্ট্রেসে এটা ফাঁক হয়ে গেল, এটা স্ট্রেস ফ্র্যাকচার। তাহলে ডাইরেক্ট ট্রমার কারণে এটা হতে পারে, টিস্যুর কারণে ভাস্কুলার অ্যাক্লুশন হতে পারে, ডাইরেক্ট ট্রমার কারণে হতে পারে। কি হয়েছে? ব্লাড ভেসেলে ব্লাড যাচ্ছে না, কথা কিন্তু ওইটা। এখন আমরা প্যাথোফিজিওলজি পড়তেছি, একটু ভিতরে ঢুকতেছি আমরা। ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন। এবার আসো ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন কারে বলে। এবার নড়ে চেড়ে বসো, একটু মনটা খেয়াল করো। ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন মানে কি? ইন্টারভাস্কুলার এটা হচ্ছে ব্লাড ভেসেল, এর ভিতর দিয়ে ব্লাড যাচ্ছে। এখন ধরো কেউ খুব বেশি সিগারেট খায়, এখন সিগারেটে কি আছে? নিকোটিন আছে। সেই নিকোটিন এই ভিতরে, এই যে প্লাস্টিকটা দেখো, এই প্লাস্টিক লেয়ারের মধ্যে তিনটা লেয়ার আছে, এন্ডোথেলিয়াল লেয়ার, মাসকুলার লেয়ার, আর হলো ইপিথেলিয়াল লেয়ার। কার? একটা প্লাস্টিকের ব্লাড ভেসেলের কয়টা লেয়ার? তিনটা লেয়ার। ভিতরের লেয়ারটার নাম হলো এন্ডোথেলিয়াল লেয়ার। এখন এই এন্ডোথেলিয়াল লেয়ার যখন সিগারেট খাবে, সেই নিকোটিন এসে জায়গায় এই জায়গায় একটা ঘষা দিবে একটা টিনের মধ্যে। যেমন ধরো এটা এই রংটা ঘষা লাগে এই জায়গা চামড়াটা উঠে গেছে। কে উঠাইছে? ঘষা লাগে বিভিন্ন ভাবে। আর এখানে ঘষা লাগাইছে কে? নিকোটিন। কার নিকোটিন? সিগারেটের নিকোটিন। এছাড়াও যে ব্যক্তি খুব বেশি কোলেস্ট্রল খায়, ফাস্টফুড খায়, লিপিড খায়, চর্বি খায়, সেই চর্বিও এই লিপিড অতিমাত্রা ট্রাইগ্লিসারাইড, ওইটাও এন্ডোথেলিয়াল লেয়ারকে এরকম করে ঘষা দিয়ে চামড়া উঠায় ফেলতে পারে। যখনই চামড়া উঠাবে তখন সেই জায়গাতে বডি যে আমাদের বিভিন্ন রকম কোয়াগুলেটিভ ফ্যাক্টর আছে, তোমার প্লাটিলেট আছে, তারপরে তোমার ফ্যাক্টর 8, তার ফাইবাস টিস্যু, বিভিন্ন রকম রক্তের কণিকা ওইখানে এসে জমা হয়ে যাবে, একটা দলা বাঁধবে। কি হবে? একটা
দলা বাঁধবে। এই দলা বাঁধতে আমরা বলতেছি কোয়াগুলেশন। আচ্ছা, কোয়াগুলেশন হচ্ছে প্রসেস, কোয়াগুলেশন হচ্ছে প্রসেস, আর যে দলা বাঁধলো সেটা হচ্ছে ক্লট, সেটা হচ্ছে ক্লট। তার প্রসেস হচ্ছে কোয়াগুলেশন, রক্ত দলাকে বলা হচ্ছে ক্লট। আর ক্লটটা যখন ছুইটা যাবে, ধরো এখান থেকে ছুইটা সাবকুশন হচ্ছে, ছুইটা গিয়ে যদি এই জায়গায় এসে যদি জমা হয় বা এই জায়গায় যদি আসে বা এখান থেকে ছুইটা এসে যদি এই জায়গায় আসে, সেটা হবে অ্যাম্বুলিজম। কোয়াগুলেটিভিটি মানে হচ্ছে রক্তের মধ্যে যদি এই যে রক্ত জমা বাঁধার প্রবলতা যদি বেশি থাকে, আমার তোমার নাই, কারণ আমরা নর্মাল আছি বলে আমাদের শরীরে রক্ত জমা বাঁধতেছে না। যার বাঁধবে তার এই বিষয়, তার জন্মগত ভাবে কোনো কারণে তার সমস্যা আছে, যার বাঁধবে তারই তো ব্লাড সার্কুলেশন সমস্যা হবে। অ্যান্টোরিস খারকাফিউরাল আর্টারিতে যদি অতিমাত্রায় যদি জমাট বাঁধে তাহলে সে ব্লাড সার্কুলেশন পাবে না, তাহলে ওই হেডটা মারা যাবে। আমার তোমার হচ্ছে না, কারণ আমাদের এই জিনিসটা ওরকম ভাবে নাই, ভালো আছি, ওই পর্যায়ে আমাদের নাই বিরায় আমাদের হচ্ছে না। তাহলে কথা কি, কথা কোনো না কোনোভাবে এই জায়গায় এন্ডোথেলিয়াল লেয়ারে ইনজুর হবে, সেখানে ক্লট হবে, আর ক্লটকে বলে কোয়াগুলেশন। ক্লট যে ছুটে যায় সেটা হচ্ছে অ্যাম্বুলিজম। একদম কথা, কিচ্ছু না, রক্ত জমাট বাড়তেছে। কেন বাড়তেছে? অনেকভাবে বাড়তে পারে, সিগারেট কারণে বাড়তে পারে, কোলেস্ট্রল খেলে বাড়তে পারে, সিনিটারি ওয়ার্ক করলে বাড়তে পারে, বিভিন্ন কারণে বাড়তে পারে, কোলেস্ট্রল কারণে বাড়তে পারে, ট্রাইগ্লিসারাইডের কারণে বাড়তে পারে। বাঁধলে ক্লট, আর বাদ প্রসেসটাকে কোয়াগুলেশন, আর ক্লট ছুটে গেলে অ্যাম্বুলিজম। কি বলছে দেখো, আমরা বলতেছি ট্রমা, আমরা বলতেছি অ্যান্টেরিয়র সার্কামফ্লেক্স হিমোরাল আর্টারি, পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিমোরাল আর্টারি, অনেক কারণে তোমার কি হতে পারে, ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যেতে পারে, বন্ধ হয়ে গেলে আবার ব্লাড সার্কুলেশন যাবে না। এটা আমরা বুঝলাম, ট্রমার কারণে বুঝলাম, বিভিন্ন কারণে বুঝলাম। আচ্ছা, স্ট্রেস ফ্র্যাকচারের কারণে হতে পারে বুঝলাম, এটা তো একটা আছে। এছাড়াও আমরা একটা কথা বুঝলাম যে স্টেরয়েড। কি স্টেরয়েড? আমরা বারবার বলতেছি এই ভেনে একটা কমন কজ হচ্ছে স্টেরয়েড। স্টেরয়েড আমরা কেন খাই? কারণ অনেকগুলো কারণ আছে, সেটা হচ্ছে একটা হলো আমরা মোটা হইতে চাই, বিশেষ করে মেয়েরা, যারা চিকন চাকন মেয়েরা, আমাদের গ্রাম অঞ্চলে প্রচুর প্র্যাকটিস এখনো হচ্ছে, শহর অঞ্চলে কারো কারো হয়। এটা ইডিওপ্যাথিক একটা আয়াট্রোজেনিক চিকিৎসা। সে মোটা মেয়েরা, চিকন মেয়েরা এটা খুব মজা করে খায়, খাইলে খাওয়া রুচি বাড়ে, শরীরটা খুব এনার্জি লাগে, ফুরফুরা লাগে, চেহারা তেলতেলে হয়, চিকনে ভাব চলে আসে, মুখটা ফুলে ওঠে, স্বাস্থ্য মোটা হয়, স্বাস্থ্যবান পানি আসে। এই হচ্ছে স্টেরয়েডের একটা কুফল। এছাড়াও আমরা প্যাথোলজিক্যাল কারণে, রোগের কারণে আমাদের কোয়ালিফাইড ডাক্তাররা দিয়ে থাকেন, যেমন আমাদের অ্যাজমা, যেমন আমাদের বিভিন্ন রকম ক্রিটিক্যাল মুহূর্ত, যেমন করোনায় আমরা অনেক স্টেরয়েড আমরা দিছি। এছাড়াও রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে অনেক স্টেরয়েড আমরা রোগীদের দেওয়া হয়। সেই স্টেরয়েডের কুফলের কারণেও কি হতে পারে, কোয়াগুলেশন হতে পারে, ফ্যাট অ্যাম্বুলিজম হতে পারে। সে ফ্যাট অ্যাম্বুলিজমের কারণেই অ্যান্টেরিয়র সার্কামফ্লেক্স হিমোরাল আর্টারিতে ক্লট হবে, কোয়াগুলেশন হবে, অথবা পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিমোরাল আর্টারিতে ক্লট হবে, ব্লাড সার্কুলেশন ব্যাহত হবে। এই ব্লাড ব্যাহত হওয়ার কারণে এসেপ্টিক নেক্রোসিস হবে, অর পোস্টেরিয়র নেক্রোসিস হবে, অর এভিএন হবে। হাইপারট্রফি অফ ফ্যাট সেল, তাহলে কি হবে? হাইপারট্রফি অফ ফ্যাট সেল, তাহলে হাইপারট্রফি হবে অফ ফ্যাট সেল। আচ্ছা, কোন ফ্যাট সেল? আমাদের বডি ফ্যাট সেল, ঠিক আছে? আমরা সবাই জানি যে আমাদের বোনসের মধ্যে যে একটা বোনসের একটা কর্টেক্স, একটা হচ্ছে মেডুলা। সেই মেডুলা হচ্ছে আমাদের স্পঞ্জি বোন অর বোন ম্যারো, আর সেই বোন ম্যারোটা ম্যাক্সিমাম তৈরি দেয় ফ্যাট দেওয়া তৈরি। কি দেওয়া তৈরি? ফ্যাট দেওয়া তৈরি। তাহলে আমরা বললাম যে এই স্টেরয়েড আমরা খাওয়াইলাম রুগীরে, সেই স্টেরয়েড এই বোনসের জায়গায় যাবে, যে বোনসের এই যে বোন মেরুতে গিয়ে কী করবে, এই ফ্যাট সেলকে হাইপারট্রফি করবে, মোটা করে ফেলবে, বাড়াবে। এই বোনস আছে, এখন আমি জিমে যাই, জিমে গেলে আমারটা হবে না, আমি চেষ্টা করলে হবে না, তোমার চেষ্টা করলে হবে, তোমাদের বয়স কম, আমি চেষ্টা করলে মোটা হবে না, তোমাদেরটা হবে, আবার আমি স্টেরয়েড খেলে হবে। এই বোনসটা যখন এরকম মোটা হবে সেটাকে আমরা বলতেছি হাইপারট্রফি। কি বলতেছি আমরা? সেটা হাইপারট্রফি। তাহলে হাইপারট্রফি ফ্যাট সেল কোন সেল? এখানে আমরা স্পেসিফিক বলতেছি বোন মেরু সেলে। কোথায় বলতেছি আমরা? কি পড়তেছি আমরা পড়তেছি আমরা এভিএন পড়তেছি। তাহলে হিউমেরাসের রং বোন, এখানে বোন মেরু আছে, সেই বোনের মধ্যে ফ্যাট সেলে কি হবে? বোন মেরুতে হাইপারট্রফি, ফ্যাট সেলে হাইপারট্রফি হবে এবং ইনফ্ল্যামেটরি সেল বাড়বে। আচ্ছা, গচার সেল হচ্ছে এমন একটা সেল যে সেলগুলো অ্যাবনর্মাল মোটা হয়ে যায়, বড় হয়। গচার সেল বলবে একটা অ্যাবনর্মাল সেল যে সেলগুলো সাইজ অনেক বড়। গচার সেল হলো ওই সেল যে সেলগুলো কোনো কারণে বড় হয়ে মোটা হয়ে আসছে, বড় হয়েছে, সেই সেলের একটা নাম হয়ে গেছে, তার নাম হলো গচার সেল। ইনফ্লামেটরি সেল ইনকোর্চ ইন দ্য ইন্টারোসোয়াস ক্যাপিলারিস। তাহলে কোন ক্যাপিলারি? ওই জিটটাকে বললাম আমরা, খেয়াল করো, অ্যান্টেরিয়র সার্কুলার হিমোরাল আর্টারি, পোস্টেরিয়র সার্কুলার হিমোরাল আর্টারি, আর্কুয়েট আর্টারি, তাই তো?
সেই আর্কোইড আর্টারি আবার গিয়ে বোনসের ভিতরে ঢুকলো, ঢুকে গিয়ে কি হইলো, সেই হ্যাভারসিয়ান সিস্টেমে গেল। কোথায় গেছে? হ্যাভারসিয়ান সিস্টেমে গেছে। সেই হ্যাভারসিয়ান সিস্টেমে ক্যাপিলারির মধ্যে গিয়া ওই জায়গায় গিয়া কি ইনকর্স করছে, ইন্টারসিয়াল ক্যাপিলারি কি করছে, ছেদ ধরছে। ওই জায়গায় আগে বসছে এবং ওই জায়গাটা তার প্রবলেম করছে এবং ব্লাড সার্কুলেশন ব্লাড চলতে বাধাগ্রস্ত হচ্ছে। কিভাবে? ধর এই সেলটা যদি ঢুকে, কথা যদি এটা যদি ধরো, কথার কথা এটা যদি তোমার আর্কোইড আর্টারি হয়, তাহলে এই আর্কোইড ক্যাপিলারি গিয়ে একটা ব্লক করে ফেলছে, ক্যাপিলারি চিকন ন্যারো করে ফেলছে। কোনটা? ওই যে ফ্যাট সেলগুলো। কোন ফ্যাট সেল? এই একটু আগে বললাম যে বোনস ম্যানোর মধ্যে যে ফ্যাট সেল ছিল, সেই ফ্যাটটা বড় হয়েছে, হাইপারট্রফি হইয়া যখনই ফ্যাটটা যদি সার্কুলেশন ঢুকছে, তখন নাম হয়ে গেছে ফ্যাট অ্যাম্বুলিজম। কি নাম হয়েছে? ফ্যাট অ্যাম্বুলিজম ঢুকে গিয়া তখন ক্যাপিলারি ব্লক করে দিয়া এই হেডের ব্লাড সার্কুলেশনে, যার ফলে কি হয়েছে, ব্লাড চলাচল বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে কি হয়েছে? নেক্রোসিস হয়েছে। ব্লাড চলতে না পারা, ব্লাড বাধাগ্রস্ত হওয়াকে কে বলি আমরা? ইসকেমিয়া। না পারা কি বলি আমরা? ইসকেমিয়া বলি। এটা এখানে বলছে, আর এখানে সুন্দর করে বলছে, দেখো যে ভাস্কুলার ইন্টারাপশন মানে বাধাগ্রস্ত হওয়া। তারপরে ডিক্রিজ ব্লাড ফ্লো। কেন ব্লাড ফ্লো হইলো? ওই যে বললাম একটু আগে, বন্ধ হইলো, রাস্তা বন্ধ হয়ে গেল। তারপর কি ইসকেমিয়া হইলো, অস্টিওসাইট নেক্রোসিস হইলো, তারপরে যা হওয়ার তাই হইলো, যেটা আমরা তো ঘুম ধরে পড়লাম। এই কথাটাই বলছে। দেখো অ্যাম্বুলিজমের সংজ্ঞা, অ্যাম্বুলিজম ইজ এ সাডেন ব্লকেজ অফ দ্য ভেনাস or arteries circulation by any materials that can lodge in blood vessel and obstruct its movement. তাহলে অ্যাম্বুলিজম হলো ওই জায়গায়, কিন্তু যে জায়গায় অ্যাম্বুলিজম কিন্তু যে জায়গায় ক্লট হয়েছে সেই জায়গায় অ্যাম্বুলিজম হবে না, সে জায়গায় অবস্ট্রাকশন হবে। সে জায়গায় ক্লট দিলে সেখানে অবস্ট্রাকশন হবে। কিন্তু অ্যাম্বুলিজম যখন বলবো তাহলে হয়েছে এক জায়গায়, ঘুরছে আর এক জায়গায়। অ্যাম্বুলিজম শর্ত হইলো ঘুরবে এক জায়গায়, ব্লাড ক্লট তৈরি হবে এক জায়গায়, আর সেটাকে অবস্ট্রাকশন করবে কোথায়? যেমন বোন ম্যারো তো যে ফ্যাটটা বড় হয়েছে, হাইপারট্রফি হয়েছে, সেটা কিন্তু এই জায়গায় থাকলে সেটাকে আমরা অ্যাম্বুলিজম বলবো না। সেটা ছুটে গিয়ে যখন ব্লাডে গিয়ে যাবে এবং গিয়া এই জায়গায় আটকাবে, তখন সেটাকে আমরা বলবো ফ্যাট অ্যাম্বুলিজম। এই ফ্যাট অ্যাম্বুলিজমের এই যে কয়েকটা চিত্র এখানে আমরা দেখলাম, এখানে অনেক কথাবার্তা আছে, আমরা একটু নিরিবিলি দেখে নিব। সিমটম একই কথা। এখানে এই যে পেন, আমরা সামারি টানতে পেন থাকবে, নয়েজ, ক্র্যাকিং হবে, কি হবে? কর্কট শব্দ হবে। কর্কট শব্দ কয় রকম? 3 প্রকার। কর্কট শব্দ কয় রকম? 3 প্রকার। ভাইবা ধরতে পারি কি কি? একটা হচ্ছে নাইট্রাস অক্সাইড, হ্যাঁ, নাইট্রাস অক্সাইড। তারপর হচ্ছে টেনো স্ন্যাপিং সিনড্রোম, কান দিলাম এই বাড়ি খেলো শব্দ হইলো, এটা স্ন্যাপিং সিনড্রোম। আর একটা হচ্ছে বস্তু ক্ষয়ের কারণে ক্র্যাকিং শব্দ হচ্ছে, এই হেড ক্ষয় হয়ে গেছে, আমি তুলতে গিয়ে গ্লাইভেন হিমাটোস কষ্ট শব্দ, এটা হচ্ছে ক্র্যাকিং। ঠিক আছে? নয়েজ 3 রকম হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, initially the symptom are not consistent, but it is the condition progress the symptom become more consistent and even interfere with the sleep. এবং প্রথমে এটা কত বেশি সমস্যা হবে না, পরবর্তী সময় সেটা কি হবে, অনেক বড় আকারে ঘুমেরও সমস্যা তৈরি করবে। ফার্স্ট ডিগ্রিতে আমরা কি করবো? আচ্ছা, এটা একটা দেখো, এইটাকে বলতেছি আমরা প্রোগ্রেসিভলি। এখানে কি করছে, এখানে একটু খেয়াল করতে হবে, এখানে যে এই জায়গায় তোমার যেই প্রবলেমটা হয়েছিল, সেই প্রবলেমটা ওরা সরাই দিয়া, যে ইডিমা হয়েছিল সরাই দিয়া একটা আর্টিফিশিয়াল একটা লাগাই দিয়ে যাতে ঘর্ষণে ব্যথা না করে। এটা একটা প্রসেস। ঠিক আছে? এই প্রসেসটা কখনো কখনো এভিএনে ব্যবহার করা হয়, এটা একটা সার্জিক্যাল প্রসেস। ঠিক আছে? নিপে দেখানো হচ্ছে, এটা কিন্তু রিপ্লেস করে নাই, এটা বুঝতে, এটা কিন্তু নি রিপ্লেস হয় নাই। এখানে এই প্লেটটা সরাইছে, এই প্লেটটা সরাইয়া এখানে মিনিস্কার দিয়ে দিছে, এটাকে এই প্যাটেলা ফিক্সন করার মতো একটা সুন্দর একটা আর্টিফিশিয়াল একটা লাগাই দিছে। এটা প্রোগ্রেসিভলি, এটা প্রোগ্রেশন বলে, এই প্রসেসটাকে প্রোগ্রেশন বলে। আমরা দেখবো একটু পরে আমরা। আর স্টেজ দেখো, স্টেজ 1-এ কি আছে, এটা চেঞ্জ হবে পরে। স্টেজ 2 কি হবে? স্ক্লেরোসিস হবে। আচ্ছা, এই স্টেজ 3 কি কোর ডিকম্প্রেশন হবে। কি হবে এটা? যেমন ওই যে জান্নাতুলের স্টেজ 4-3 কি করা হয়েছে? ক্রিসেন্ট সাইন্স অফ দ্য ইন্ডিকেটর। ক্রিসেন্ট মানে কি? চাঁদ, যেমন ওই যে চাঁদের মতো চিকন একটি শিকার আছে, ওই যে আমাদের ঈদের চাঁদ, ক্রিসেন্ট। স্টেজ 4 দিয়ে প্লাটিনিং সমান হয়ে যাবে এবং ডিজেনারেশন হবে। আসলে আমরা দেখেছি যে এই জিনিস দেখা যায় যে
এই যে দেখো এটা হচ্ছে স্টেজ 1, এটা ইজ ক্রিসেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে স্টেজ 3, স্টেজ 4, স্টেজ 5। কার এটা? এই যে এভিয়ানের এক এক স্টেজে এক এক রকম দেখা যাবে, ঠিক আছে। আর স্টেজ 1-এ আমাদের ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবে, আমরা খেয়াল রাখবো। এটাই বলছি ইনিশিয়াল স্টেজ ক্যান বি ট্রিটেড ইজিলি। এই স্টেজ 1-এর দিকে আমাদের নজর দিতে হবে। স্টেজ 5-এ দিলে আমাদের খুব একটা বেশি করার থাকবে না, খুব বেশি নাই। এই হচ্ছে আমাদের এভিয়ানে কি, এটা হেমি আর্থোপ্লাস্টি। বলটা সরাই দিয়ে একটা আর্টিফিশিয়াল বল লাগানো হয়েছে। এটাই হচ্ছে মানে এটাই অনেক সময় এটাই মেন টার্গেট। হ্যাঁ, এই বাটি ফালাই দিয়ে এটা আলাদা আর্টিফিশিয়াল লাগানো হয়েছে, ঠিক আছে। ট্রিটমেন্ট এফেক্টিভ শোল্ডার ট্রিটিং দ্য জয়েন্ট প্রোগ্রেশন অপারেশন। জয়েন্ট প্রোগ্রেশন কোনটা? ওই যে যেটা নিতে দেখলাম। কোর ডিকম্প্রেশন মানে কি খেয়াল করো। কোর ডিকম্প্রেশন মানে হচ্ছে ধরো এই জায়গাটাতে ইডিমা হয়েছে, তো ওই জায়গায় ড্রিল মেশিন ঢুকায় ওই জায়গায় তোর ফুলে আছে, তোর ব্লাড যাচ্ছে না, তখন বাতাসটা বের করে দিব, ওই জায়গায় ময়লা আবর্জনা সরাই দিলে ব্লাড আবার ইনটেক হবে। এটাকে বলে কোর ডিকম্প্রেশন। এখানে বাকি ফালাচ্ছি না। এই যে দেখলাম এটা কিন্তু এটা করা হচ্ছে না, এটা তো লাস্ট, এটা হচ্ছে লাস্ট, এটা করতেছি না। কোর ডিকম্প্রেশন মানে হচ্ছে এই জায়গায় ময়লা আবর্জনা সরাই টরা দিয়া সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন ব্লাড সাপ্লাই আবার ইনটেক করে দেওয়া, এটা হচ্ছে কোর ডিকম্প্রেশন। এটা ফেল করলে আমাদের এটা লাস্ট পর্যায়ে করতে হবে, যেটা ওর বোনের যে দুলাবারে করা হয়েছে, যেটা হলো কোর ডিকম্প্রেশন, ঠিক আছে। এটা ফেল করলে এটা করতে হবে, বুঝতে পারছি কথাটা।